দর্শক, ইউএসসি নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসসি নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসসি নিউজ অনলাইন জার্নালের 501তম পর্ব। এই পর্বটিতে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের রিসার্চ সায়েন্টিস্ট অধ্যাপক ডক্টর গোলাম এম.আই. চৌধুরী ইকবাল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দর্শক, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, করোনা মহামারী এবং করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সর্বশেষ কি অবস্থা ভ্যাকসিনের, রাশিয়া ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তাদের আবিষ্কারের কথা, যুক্তরাষ্ট্রের কি অবস্থা, বিশ্বের পরিস্থিতি, সবকিছু নিয়ে আমরা আমাদের অতিথির কাছ থেকে জানবো। তো আমরা এই প্রোগ্রাম শুরু করার আগে সারা বিশ্বের সংক্ষিপ্ত একটু করোনা পরিস্থিতির একটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যুক্তরাষ্ট্রের সময় 12 আগস্ট 2020 বুধবার রাত 11টা যে তথ্য রয়েছে, 11টা পর্যন্ত, সে তথ্য অনুযায়ী বিশ্বে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 2,08,06,983 জন। এ পর্যন্ত বিশ্বে মৃত্যুবরণ করেছেন করোনায় 7,47,258 জন এবং সুস্থ হয়েছেন 1,37,06,678 জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা 53,60,302 জন। এই পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন 1,69,131 জন, আর এই পর্যন্ত সুস্থ হয়েছেন 28,12,603 জন। আর বাংলাদেশে এই পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 2,63,498 জন এবং মৃত্যুবরণ করেছেন 3,513 জন, আর সুস্থ হয়েছেন 1,53,099 জন। এই ছিল আমাদের সংক্ষিপ্ত তথ্য। তো আমি ইকবাল ভাই, আমরা যে বিষয়ে নিয়ে বলছেন এই ভূমিকাটি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 6টি টিকা মানব পরীক্ষার তৃতীয় ধাপে রয়েছে। 6টি টিকা, এটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তথ্য। আর রাশিয়ার টিকা নিয়ে ইতিমধ্যে আপনার ঘোষণা দিয়েছে, তারা অনুমোদন দিয়েছে তাদের সরকার। তো যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত সেই টিকাটি চূড়ান্ত বিষয়টি এখনো জানানো হয়নি। তো আপনি শুরু করেন, কি অবস্থা আসলে সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিষয়টা দিয়ে যদি শুরু করেন আমাদের। থ্যাংক ইউ। আপনারা তো বিশ্বে যে করোনা নিয়ে যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং করোনা আতঙ্ক সৃষ্টি হওয়ারই কথা, যে এই পর্যন্ত যত দুর্যোগ এসেছে অথবা এই যে সেই দুর্যোগের ভিতরে করোনা যে পরিমাণ মানুষের এই জীবন জীবিকা এবং তার সামাজিক যে কাঠামো, তার ভিতরে সর্বক্ষেত্রে এটা ব্যাপকভাবে জাস্ট একটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পেরেছে বা করেছে, যেটা মৃত্যুর ক্ষেত্রে হোক, বিষাদভাবে মৃত্যুর ঢল নেমে দিয়েছে। তারপরে তার কর্মের, যার অর্থনৈতিক ক্ষেত্রে এবং ইভেন সামাজিক ক্ষেত্রে, এখন ধরুন দেন যে সামাজিক যে জিনিসটা আমাদের, এই আমরা আজকে হ্যান্ডশেক করা আমাদের সমাজ থেকে যেন উঠে যাচ্ছে। তারপরে এই মুসলিম ঐতিহ্য বা অন্য কোলাকুলি করা, ঈদের নামাজ, সেটাও নেই। নামাজের হয়তো দূরত্বে দাঁড়িয়ে করতে হচ্ছে। আমরা এই শারীরিক দূরত্বে থেকে সমস্ত এই রেস্টুরেন্টে বসে অথবা কোথাও রেস্টুরেন্টে যে সমস্ত রেস্টুরেন্টে ইউএস এর ভিতরে দেখছি, তারা তাদের আগের যে বসার স্থানগুলো ছিল তার 1/3 কমিয়ে তারা বাইরের দিকে রাস্তায় বসিয়ে দিচ্ছে, একটু সেপারেট। এর অর্থ হলো ভিতরে এখনো পারমিশন দেয়নি, কিন্তু ভিতরে বাইরে বসাচ্ছে এবং যেখানে যে পার্কিং, সেখানে পার্কিং এর অর্ধেকটা মানে জাস্ট এক সাইডে রাস্তার অর্ধেক করে এবং পার্কিং এর ব্যবস্থা উঠে দিয়ে ওখানে রেস্টুরেন্টের ব্যবস্থা করেছে। এবং তারপরেও যাদের প্রিয়জনকে নিয়ে বসছে তাদেরকে ডিস্টেন্সে থাকতে হচ্ছে, আবার যে সার্ভ করছে তার মাস্ক পরে নিতে হচ্ছে, ইত্যাদি। যাই হোক, এই করোনা আমাদেরকে ভাবতে হবে যে এটা এই আসছে এই বছরের প্রথম দিকে অথবা গত বছরের শেষের দিক থেকে, এবং এই অল্প সময়ের ভিতরে এই পৃথিবীর ইতিহাসে যত দুর্যোগ আসছে তার চেয়ে এটা বড় ধাক্কা দিয়েছে। এখন আমাদের এই করোনা ভাইরাস যে অতি সহজে আমাদের থেকে যাবে না,
অতি সহজে আমাদের থেকে যাবে না সেটা, এবং কিভাবে এটা মোকাবেলা করতে হবে, এই ভ্যাকসিন নিয়ে যে আমরা যে চিন্তা ভাবনা করছি বা করছে তার আসলে অগ্রগতিটা কতটুকু। আমি ভ্যাকসিন সম্বন্ধে আমার মনে হচ্ছে যে একটা আমাদের প্রাইমারি যে একটা ধারণা দেওয়া দরকার যে ভ্যাকসিনটা এই যে কি জিনিস এবং কিভাবে এটা কত কত সময়ের ভিতর হতে পারে ন্যূনতম, সে ধাপগুলো যদি আমরা একটু সহজভাবে বুঝি সেটা এই আর তখনই আমরা বুঝতে পারবো। আর এখন যখন যখন দেখেন এই ভ্যাকসিন সম্বন্ধে বিভিন্ন দেশ বিভিন্ন কোম্পানি জাস্ট বলে ফেলছে যে এই আগামী মাসে আসছে, তারা প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপ থেকে তৃতীয় ধাপে চলে গেছে, দ্বিতীয় ধাপের কথা বলছে না, অথবা তৃতীয় ধাপ চলে যাচ্ছে শেষ হয়ে তারা এই ভ্যাকসিন তৈরি করে ফেলছে এবং মানব জীবনে প্রয়োগের সময় এসে গেছে ইত্যাদি ইত্যাদি বলছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো যে জার্মানের চ্যারিটি এই ইনস্টিটিউট যেটাকে বলা হয় যে তাদের এই পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যে বিদ্যাপীঠটা যে ওখানে কিন্তু আপনার এই যে আজকে রিয়েল টাইম পিসিআর করছেন, এই রিয়েল টাইম পিসিআর যে যে ওটাকে অনুমোদন করেছেন অথবা অ্যাকসেপ্ট রিকমেন্ডেড করে সারা পৃথিবীতে রিয়েল টাইম পিসিআর করছে করোনা ভাইরাসের জন্য, এটা কোত্থেকে এসেছে জানে কেউ? যদি জানে ভালো কথা, আর না জানে আমার মনে হয় অধিকাংশ লোকই পৃথিবীর জানেন না। এবং কিভাবে, এবং আমরা সারা পৃথিবীতে এটা করছে কোন ইনস্টিটিউট? এই চ্যারিটি ইনস্টিটিউট। এবং উনি কি করেছেন? তিনি হলেন চ্যারিটি ইনস্টিটিউটের ভাইরোলজির সেই অধ্যাপক, যিনি হচ্ছেন ক্রিস্টিয়ান ডস্টেন। ক্রিস্টিয়ান ডস্টেন হলো জানুয়ারি 23 তারিখে যখন এই আপনার চীনের উহান থেকে যখন ইন্ট্রোডিউস হয় তখন থেকেই সেই, এটা তো নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের 2019 সালের, এবং জানুয়ারি 23 তারিখেই তিনি ইন্ট্রোডিউস করে, এবং সেটা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এই পিসিআর রিয়েল টাইম পিসিআর যেটা দিয়ে নিশ্চিত ডায়াগনোসিস, যেটা পারফেক্ট ডায়াগনোসিস, অর্থাৎ এটাই হলো সঠিক ডায়াগনোসিস, যে করোনা ভাইরাস ডায়াগনোসিস করার একমাত্র সঠিক ডায়াগনোসিস হলো রিয়েল টাইম পিসিআর। সেটা আবিষ্কার করেছে চ্যারিটি ইনস্টিটিউট জার্মানের, যেটা ওটা একটা মেডিকেল ইনস্টিটিউট। ওখানে পৃথিবীর সবচেয়ে এই কি বলবো উঁচু যারা হাইলি স্কলার, হাইলি উঁচু মানের গবেষণা করেন, এবং যারা এডুকেশনাল প্রফেশনাল হাইলি ব্যাকগ্রাউন্ড এবং রিসার্চ ব্যাকগ্রাউন্ড ওখানে চ্যারিটিতে সেই কাজ করছেন। এবং এই ভদ্রলোক হলেন ক্রিস্টিয়ান ডস্টেন, উনি আবিষ্কার করেছেন এবং উনি এটা ইন্ট্রোডিউস করেছেন, সেটা WHO সেটা অনুমোদন করে সারা পৃথিবীতে। এখন একটা খুব প্রশ্ন উঠেছে, যখন এই জার্মানির ইনস্টিটিউট কিন্তু আপনার শুধু এমন এত বড়, এটার এত নামকরা ইনস্টিটিউট, এখানে এই একমাত্র ইনস্টিটিউট থেকে কিন্তু 9 জন নোবেল লরিয়েট বেরিয়েছেন, যে কক, রবার্ট কক, এন্ড দেন আরো সেই 1901 সালে তিনি আবিষ্কার করেন, মানে দ্যাট ইজ নোবেল পান 1903 সালে মনে হয় সম্ভবত। রবার্ট কক প্রবাবলি 1903 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1905 সালে পান। আর এইখান থেকে এই ইনস্টিটিউটই আপনার অ্যানথ্রাক্স, টিবি এবং কলেরা, এই টিকা, কলেরার যে ভ্যাকসিন, সমস্ত কিছু এই ইনস্টিটিউট থেকে কিন্তু আবিষ্কৃত হয়। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কি, এই ইনস্টিটিউটের এই ক্রিস্টিয়ান ডস্টেনকে জার্মানির যে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জিজ্ঞাসা করেছিলেন যে ভ্যাকসিন কত তাড়াতাড়ি দ্রুত ভ্যাকসিন পেতে পারি। উনি বলেছিলেন যে ভ্যাকসিন 2 বছর আগে চিন্তা করো না, যদি অতি দ্রুত আসে 2 বছর আগে চিন্তা করো না। আপনার একটা জিনিস লক্ষ্য করেন, সারা পৃথিবীতে এই ভ্যাকসিন হয়, এটা মানে কি বলবো, যারা পয়সা
মানে টাকা কামানোর জন্য যে একটা ইন্টেনশন রেখে অথবা পলিটিক্যাল ইন্টেনশন মাইলেজ নেওয়ার জন্য তারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন যে ভ্যাকসিন এসে যাচ্ছে, এই সময়ে যাচ্ছে, দেখুন না। কিন্তু রাশিয়া তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ভাই। হ্যাঁ, না, ইয়া এই রাশিয়া, আমি সেটাই বলছি আপনাকে। দেখুন, রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, এমনকি তার একমাত্র মেয়ে বলবো না, তার এক মেয়েকেও সে জাস্ট পলিটিক্যালি সে ওখানে ভ্যাকসিনের একজন ভলান্টিয়ার হিসাবে ইয়া করেছে, যে দেখে তিনি দেখাতে চাচ্ছেন যে আমার ভ্যাকসিন সঠিক, ইভেন আমি আমার পরিবারকেও দিতে দ্বিধাবোধ করছি না, এত নিরাপদ আমি ভ্যাকসিন তৈরি করছি। এটা এই এই কথা থেকে আসবো, এই পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। যেমন আমাদের আমেরিকান যে ট্রাম্প প্রেসিডেন্ট, এই ইলেকশন নভেম্বরের আগে সে ভ্যাকসিন যে করেই হোক সে কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে আমাদের আমেরিকান জনগণকে যে ভ্যাকসিন নভেম্বরের আগেই আমেরিকান জনগণের হাতে পৌঁছে দেবেন। তাই এগুলো আমি একজন সায়েন্টিস্ট হিসাবে, ক্ষুদ্র সায়েন্টিস্ট হিসাবে আমি বলতে পারি, একজন মেডিকেল সায়েন্সের এই ছাত্র হিসাবে বলেন বা একজন ক্ষুদ্র টিচার হিসাবে, শিক্ষক হিসাবে, সায়েন্টিস্ট হিসাবে আমি বলতে চাচ্ছি যে এগুলো হলো পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। যে চ্যারিটি ইনস্টিটিউট যেখানে পিসিআর সারা পৃথিবী ব্যবহার করছে, যে চ্যারিটি ইনস্টিটিউট, ও আরেকটা মজার ব্যাপার হলো, এই ভদ্র ক্রিশ্চিয়ান ডস্টেন, তিনি হলো সার্স এবং মার্স ভাইরাসের আবিষ্কার করেছেন এবং তিনি ওটার ইন্ট্রোডিউস করেছেন এই চ্যারিটি ইনস্টিটিউট। অ্যাঙ্গেলা মার্কেল জিজ্ঞাসা করলেন যে কখন আসবে, সে বলছে 2 বছর। এখন দেখেন, আপনি জার্মান থেকে কোনো কথা পাচ্ছেন বা জার্মান কোনো কোম্পানি বলছে যে এই ভ্যাকসিন চলে আসছে, ভ্যাকসিন বাজারে এই 2 মাস পরে আসছে বা এই মাসে আসছে, এবং অ্যাঙ্গেলা মার্কেলের মুখে শুনেছেন কোনো কিছু? অথচ এই ইনস্টিটিউট সার্স অ্যান্ড মার্স ভাইরাস ইন্ট্রোডিউস করে, এই ইনস্টিটিউট পিসিআর, এই করোনা ভাইরাসের রিয়াল টাইম পিসিআর সে আবিষ্কার করে এবং ওর মাধ্যমে সারা পৃথিবী এটা গ্রহণযোগ্যতা নিয়েছে। অথচ এই সেই অধ্যাপকই তিনি বলে দিয়েছেন অ্যাঙ্গেলা মার্কেলকে যে 2 বছরের আগে হবে না, এবং অ্যাঙ্গেলা মার্কেল তাকে এখন জিজ্ঞাসা করছেন না, হয়তো বা 2 বছর পরে জিজ্ঞাসা করবেন অথবা 2 বছরের কাছাকাছি আসলে। এর অর্থ দেখুন, এটার এটার মানে সে 2 বছর বলেছে, আমি বলবো সে তারপরেও একজন বিজ্ঞানী হিসাবে সে ন্যূনতম সময়ের কথা বলেছেন। ন্যূনতম সময় বলতে কি বোঝায়, এবং সে মাথায় বলার আগে খুব চিন্তা ভাবনা করে বলেছেন যে অ্যাটলিস্ট 2 বছর লাগবে। একটা ভ্যাকসিনের তৈরি করার জন্য কতটা ধাপ আছে, সেটা ধাপগুলো আমাদের মাথায়, আমি একটু সবার মানে আমাদের এই শ্রোতা অথবা সাধারণ যারা এই চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত অথবা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত নন, হয়তো অধিকাংশ লোকই চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত নন, তা সেই ক্ষেত্রে আমাদের এই সাধারণ মানুষের জন্য এবং তাদের একটু জানার দরকার আছে যে ভ্যাকসিনটা আসলে কি এবং কিভাবে এটা তৈরি হয়, কটা ধাপ আছে। এই ভ্যাকসিন হলো যে প্রথম ভ্যাকসিন তৈরি করার জন্য যে একটা কি বল তার ধাপ 4 থেকে 6 বছর একটা টোটাল সময় লাগে। তার ভিতরে তার প্রথম ধাপ হলো প্রিক্লিনিক্যাল ধাপ। সেই প্রিক্লিনিক্যাল ধাপটা কি, সেখানে হলো অ্যানিমেল অথবা টিস্যু কালচার, মানে সেল নিয়ে সেল কালচার করে সেখান থেকে এটা করা হয়। এই টিস্যু কালচার অথবা সেল নিয়ে করে সেটার থেকে এই যে আমরা যে তথ্য উপাত্ত পাই তার সাধারণত 1 থেকে 2 বছর সময় লাগে। এখানে আমরা কি এই প্রিক্লিনিক্যাল ধাপ থেকে আমরা কি নেওয়ার চেষ্টা করি, সেটা হলো যে একটা সেফটি, একটা ক্যান্ডিডেট, ভ্যাকসিনের ক্যান্ডিডেট, একটা সেফটি ক্যান্ডিডেট এটা হতে পারে সেটার সম্বন্ধে জানা। তারপরে এটা কি ইমিউন রেসপন্স করে কি করে না সেটা জানা। তারপরে হলো এটার স্টার্টিং ডোজটা কিরকম হতে পারে সেটা জানা। তারপরে এটা এই কি ধরনের এই অ্যাডমিনিস্ট্রেশন, এই ডোজটা কি রুটে অ্যাডমিনিস্ট্রেট করবে সেটা জানা। এগুলোর জন্য মানে যে এটা একটা হতে পারে, এটা ক্যান্ডিডেট হতে পারে ভ্যাকসিন, যে সেটা প্রথম।
তারপরে এটার ইমিউন রেসপন্স করে এবং সেটা এই একটা স্টার্টিং সেফটি ডোজ নির্ধারণ করার জন্য এবং সেটা কোন রুটে দেওয়া হবে সেই এগুলো প্রিক্লিনিক্যাল। এটার জন্য সাধারণত 1 থেকে 1.5 বছর সময় লাগে। এখন আসেন প্রিক্লিনিক্যাল পরে যখন আসুক, সেটা যদি প্রিক্লিনিক্যাল করা অথবা এই অ্যানিমেলে করা হলো, সেটা যদি ফ্রুটফুল রেজাল্ট আসে, সেই রেজাল্টের পরে তখন একটা এই IND অ্যাপ্লিকেশন করতে হয়। এটার অর্থ হলো যে ইনভেস্টিগেশনাল নিউ ড্রাগ, মানে দ্যাট ইজ একটা সাবমিট করে একটা অ্যাপ্লিকেশন যে আমি একটা নিউ ড্রাগ তৈরি করতে যাচ্ছি, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হয় তার অথরিটি থেকে। সেখানে এটা ধরেন ইউএসএ, সেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, সেখান থেকে তার সে অ্যাপ্রুভাল পাওয়ার পরে তখন সে স্টার্ট করতে পারে সে ক্লিনিক্যাল ট্রায়াল। এটা সাধারণত 30 দিন থেকে 6 মাস লাগতে পারে, 30 দিন থেকে 60 দিন, সরি 6 মাস নয়, 30 থেকে 60 দিন, 60 দিন লাগতে পারে। এখন আমরা এই IND পাওয়ার পর যে সেই অ্যাপ্রুভাল পাওয়ার পর অনেক সময় অনেকে মাইলেজ নেয় তার অনেক আপনি দেখেছেন যে পেপারে এসেছে তারা ভ্যাকসিনের অ্যাপ্রুভাল পেয়ে গেছে এবং তার শেয়ার উঠে গেছে অনেক কোম্পানির। অনেক আমরা 3 মাস 4 মাস আগে শুনেছি, মনে আছে আপনাদের, হ্যাঁ, হ্যাঁ। যে স্টপ করে তাদের শেয়ার মার্কেট উঠে গেল। তারা বলেছে ভ্যাকসিনের অ্যাপ্রুভাল পেয়ে গেছে। এটা ভ্যাকসিনের অ্যাপ্রুভাল পায়নি, এটা হলো সে প্রিক্লিনিক্যাল করে সেটা যে এটা একটা ক্যান্ডিডেট হতে পারে ভ্যাকসিনের, সেটা ইমিউন রেসপন্স দেয়, সেটার থেকে একটা ড্রাগ হতে পারে, সেটা আসলো। এখন আসুন যে প্রিক্লিনিক্যাল পরে যদি সেটা সঠিক হয় তখন আসলো ক্লিনিক্যাল ধাপ। ক্লিনিক্যাল ধাপের ভিতরে 3টা ধাপ, ফেজ 1 মানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপে কি করতে হয়? প্রথম ধাপে সাধারণত 20 থেকে 80 জন অথবা 100 জন এর নিচে সাধারণত দেওয়া হয় এবং এই এটার মেইন টার্গেটটা হলো যে এটা যে একটা সেফটি, মানে এটার নিরাপদ আছে কিনা এবং এই কি ধরনের ইমিউন রেসপন্স করে এবং কোন টাইপের করে এবং কত মানে কোন এক্সটেন্টে, অর্থাৎ সে এই ইমিউন রেসপন্সটা যদি কি ধরনের এবং কত সময় এটা এই ইমিউন রেসপন্স করতে পারে বা ইমিউন রেসপন্স তার তৈরি অ্যান্টিবডি তৈরি করে সেটা রেসপন্স করতে পারে, সেটা টাইপ এবং এক্সটেন্ট তার জানার জন্য, ইমিউন রেসপন্সের জানার জন্য এই এই আর সেফটি এবং টাইপ এবং এক্সটেন্ট সময় কি ধরনের এবং কত সময় এটা কাজ করে সেটার জন্য এই এটা হতে এই আপনার 20 থেকে 80টা লোক বা 80টা হিউম্যানের উপরে প্রয়োগ করা হয়। আর এই ফার্স্ট ফেজ যদি ফ্রুটফুল হয়, যদি কোনো হিউম্যান মানে এই বডিতে দেওয়ার পর তার যদি রিয়াকশন হয়, কোনো সমস্যা না হয়, সে ফ্রুটফুল রেজাল্ট পায়, তখন এটা থেকে তাকে সেকেন্ড ফেজে যেতে হয়। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য এটার কাজ হলো যে সেকেন্ড ফেজ সাধারণত সেভারাল হান্ড্রেড মানে কয়েকশো মানুষের ভিতরে সাধারণত দেওয়া হয় এবং সেখান থেকে তার সেকেন্ড ফেজের মেইন কারণটা হলো যে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এবং যথেষ্ট পরিমাণ হয়েছে কিনা, প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এবং যথেষ্ট হয়েছে কিনা, সেটা কয়েকশো মানুষের উপরে দেওয়া হয়। এবং এই কয়েকশো মানুষের দেওয়ার পরে এটা আরো কি আছে যে ইমিউনিটিটা কি ধরনের হয়েছে, তারপরে এটা এই ডোজটা কি ধরনের ডোজ হবে, এই ইমিউনিটি হওয়ার পর এবং কোন ডোজে দেওয়া হবে এবং ইমিউনাইজেশনের শিডিউলটা কিরকম হবে এবং মেথড অফ ডেলিভারি, অর্থাৎ কোন রুটে দেওয়া হবে, এটা আইভি দেওয়া হবে না মাসকুলার দেওয়া হবে ইত্যাদি, অর্থাৎ আপনার কিভাবে আপনার বডিতে অ্যাডমিনিস্ট্রেট করবে সে রুট। তাহলে এখানে এই সেভারাল হান্ড্রেড, এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে আসলে আমরা যদি আসি, সেখানে হলো 20,000 থেকে 60,000 লোক পর্যন্ত এটা এই তৃতীয় ধাপে কাজ করে। এখানে 10,000 কমপক্ষে 10 থেকে 20,000
ইভেন কি ৬০,০০০ পর্যন্ত করা হয়। এখানে একটা বড় ইম্পর্টেন্ট কথা হলো, সেটা হলো যে এটার টার্গেটটা কি? এটার টার্গেট হলো প্রতি হাজারে তার সাইড ইফেক্ট হতো। তারপরে এই ডোজটা একটা বিভিন্ন, যেমন কোন কোন রেসের, অর্থাৎ সাদা কালো অথবা ছোট বয়স বড় বয়সের জন্য কি ধরনের ডোজ হবে, প্রতি হাজারে এই এই একটা কি সাইড ইফেক্ট হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেটা জানার জন্য। এই জন্য এটার সংখ্যা হয় অত্যাধিক। না হলে সেটা তার আপনি অ্যাপ্রোপ্রিয়েট সাইড ইফেক্ট জানতে পারবেন না, বুঝতে পারবেন না, এবং ডোজ প্রিসাইজ এজ গ্রুপ অথবা এথনিসিটি গ্রুপ সাথে ডোজ করা, মানে অ্যাডজাস্ট করা, সেটার জন্য এটা। তাহলে ২০ থেকে ৬০,০০০ লোক দিতে হয়। আপনি এখন দেখেন যে এই ড্রাগের এখানে একটা বড় ইম্পর্টেন্ট, তাহলে এই ৩টা ধাপের জন্য টোটাল সময়, এনিম্যাল ধাপটা শেষ হওয়ার পরে এই ধাপের ভিতরে যদি ৬০,০০০ লোক, ২০ থেকে ৬০,০০০ লোক যদি কমপক্ষে ১০,০০০ থেকে ২০,০০০, তার অ্যাটলিস্ট হ্যান্ডসাম হলো ৬০,০০০, ৫০ থেকে ৬০,০০০ লোক। তাহলে আপনি প্রতি হাজারের যে পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়, এবং সেটা বিভিন্ন এজ গ্রুপের এবং বিভিন্ন এথনিসিটি এবং ডোজ তৈরি করা, আর হলো সাইড ইফেক্ট নির্ধারণ করার জন্য। তাহলে এই যে একটা বিপুল সংখ্যক জনসংখ্যা, এটা প্রেজেন্টের থাকতে হবে, যারা এই কি বলে যে ইনফেক্টেড আছেন, সেই রোগী থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে, এবং সেই ভলান্টিয়ারও তার রাজি হতে হবে, এবং সমস্ত কিছু মিলিয়ে এই সংখ্যাটারে দিয়ে এবং সেটাকে আবার ফ্রুটফুল রেজাল্ট আনা। আর মনে রাখতে হবে, যে তিনটা ধাপ পরপর তারা একটা আটটাকে অনগোয়িং করে নিয়ে যাবে, অর্থাৎ লিড দিবে, সে সঠিক হয়েছে তারপর নেক্সট ধাপ, এইটা সঠিক হয়েছে তারপরে নেক্সট ধাপ। আর যদি একটা ধাপ সঠিক না হয়, সে কিন্তু আবার সে পিছন থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখন দেখেন এটা কত বড় সময়ের দরকার। এই যে পলিটিক্যালি মাইলেজ অথবা মানে মানি আর্নের গেমলিং করা বিভিন্ন নিউজ, এগুলো আমি আমি ব্যক্তিগতভাবে দেখেছি, হয়তো সবাইও দেখেছেন। যদি আপনি দেখেন যে এই একটা নিউজ পড়েন, নিউজের শেষের ২ লাইনে লেখা আছে যে তারা প্রথম পেজ থেকে দ্বিতীয় ধাপে যাচ্ছেন, তৃতীয় ধাপের জন্য চিন্তা করছেন, এই ফ্রুটফুল রেজাল্ট পাবেন। শেষে প্রথম বলছে ভ্যাকসিন চলে আসছে, নভেম্বরে চলে আসবে। এরকম এই শুনে না, মনে করেন সারা বিশ্বের মানুষ, যারা সাধারণ মানুষ, তারা মনে করছে যে এই ভ্যাকসিন চলে আসে। আরেকটা কথা মনে রেখেন, এটা ভয়াবহ অবস্থা। যেখানে ভয়াবহ অবস্থা কোথায়, যে এই এখন আমেরিকার সিডিসি বলছেন যে এখন যে আমরা যে এই করোনা ভাইরাস দেখছি, সেই করোনা ভাইরাসের দ্রুত ছড়াচ্ছে, কিন্তু তার সিমটমটা পরিলক্ষিত হচ্ছে না, এবং সেটা সাধারণত মর্টালিটিও কম। দেখেন, আমরা যখন ইন্ট্রোডিউস হয়েছে এই 2020 সালের জানুয়ারির প্রথম থেকে ফেব্রুয়ারি মার্চের দিকে, আমাদের রাশিয়ায় যে প্রজাতিটা বা মানে রাশিয়া যে প্রজাতি দ্বারা আক্রান্ত হয়েছে, আর ইউরোপ অথবা আমেরিকায়, রাশিয়া তখন ছিল মাইল্ড, তখন বলেছে যে একটা একটু মাইল্ড গ্রুপ আর একটা একটু সিভিয়ার গ্রুপ। যেটা ইউরোপ, যেমন আপনার ইটালি বা এই স্পেন, যে এবং আমেরিকার স্পেশালি যে এই নিউ ইয়র্ক, ওখানে মর্টালিটি এবং ইভেন কি ইয়াং জেনারেশনও মারা গিয়েছেন। তাহলে এটার তখন ছিল সিভিয়ারিটি, বা ওটার এটা বলা হয় যে অ্যাগ্রেসিভ গ্রুপ, আর ওটা হলো মাইল্ড গ্রুপ। আমরা প্রথমে এটা ইন্ট্রোডিউস পেলাম, কিন্তু মাস ২-১ পরে আমরা পাচ্ছি যে সিডিসি বলছে এখন আমেরিকাতে দেখেন, আমেরিকাতে কিন্তু আমাদের কানেকটিকাটে কিন্তু তুলনামূলকভাবে কম, বাট আমেরিকার যে মন্টেনা, আদার এরিয়াস এর হাই পিকে চলছে, তাদের কিন্তু স্প্রেড রেটটা, ইনফেকশন রেটটা সো হাই, এবং সে হাই হওয়ার
কিন্তু সে হারে কিন্তু মর্টালিটি রেট যেন নিউ ইয়র্কের মতো ওরকম না। সেটাই বলছেন যে এটা দ্রুত ছড়াচ্ছে এবং এসিম্পটোমেটিক এবং মর্টালিটি রেট কম। অর্থাৎ এখন আমি একজন সায়েন্টিস্ট হিসাবে এবং পৃথিবীর অন্য সায়েন্টিস্টরা হয়তো যারা রিয়াল এই ভ্যাকসিনের উপর কাজ করছেন অথবা এই ভাইরাসের উপর কাজ করছেন, তাদের শঙ্কিত হওয়ার কারণ আছে এখানে, যে এই ভাইরাস যদি 2 মাসের ভিতরে চেঞ্জ হয়ে এরকম হয়, 6 মাস পরে হয়তো আরেকটা রূপ নিতে পারে। এটা এটা হতে পারে। তখন কি হবে? এখন ভ্যাকসিনটা যেই ইয়ার উপর স্ট্রেন উপরে বা যেই প্রজাতির উপরে বা যেই গ্রুপের উপরে ভিত্তি করে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, সেই ভ্যাকসিনটা যদি 6 মাস পরে তার রূপ চেঞ্জ করে মিউটেট হয়ে নানান 6 মাস পরে, তাহলে এই ভ্যাকসিন কাজ করবে না তেমন। হয়তো হয়তো আংশিক কাজ করবে, হয়তো 30, 40, 50% কাজ করবে, হয়তো 60%, কিন্তু এই ভ্যাকসিন দিয়া সবচেয়ে মানবকুলকে এক্সকিউজ মি ইকবাল সমস্ত ভাই, আপনি মানব আপনি যে কথাটা বললেন, এই যে যে ধাপগুলোর কথা বললেন, তাহলে স্বাভাবিকভাবে একটা ভ্যাকসিন আবিষ্কার হতে তাহলে কত সময় লাগে, সেই লাগার কথা? এখন আপনাকে আমি প্রশ্ন করি, আপনি হয়তো বলবেন আমি তো চিকিৎসা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত না, আমি সায়েন্টিস্ট না। আপনাকে বললাম প্রথম ধাপটাতে 20 থেকে 80 জন, হুম। দ্বিতীয় ধাপটাতে হলো কয়েকশো, তৃতীয় ধাপটাতে হলো নিম্নপক্ষে একেবারে যদি না করেন 10,000, একেবারে না আর করেন। সময়সীমাটা? হ্যাঁ, ওকে। এখন সময়সীমাটা হলো, দেখেন একজনকে ভ্যাকসিন দিলেন একটা গ্রুপকে, সেই ভ্যাকসিনটা আপনি দেওয়ার পর তার রোগ আছে, তার এই ভ্যাকসিনটা সে এই রোগের থেকে সেই এই আর লাইফটা কত, ভ্যাকসিনের লাইফটা কত, আমরা সাধারণত এখন তো 24 দিন টোটাল ধরেন 24 দিন টোটাল। তবে আপনার সমস্ত কিছু সে পারফেক্ট বের করার জন্য, করার জন্য, জানার জন্য তাকে কমপক্ষে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে তার সমস্ত কিছু এনে। এখন আসেন, আপনি পৃথিবীতে যে 60,000 লোকের যদি করতে হয়, 20,000 লোকের করতে হয়, সেই লোকগুলো আপনি কত জনবল একসাথে কি সেই লোকগুলো পাবেন? একেবারে ক্লাস্টার সে আক্রান্ত লোকগুলা পাবেন না। আপনাকে প্রথম ধাপ করতে সাধারণত এই টোটাল এই যে আপনাকে প্রথমে উত্তর দিয়ে দিলাম, আপনাকে আপনার কাছে আমার উত্তর আগেই বলা আছে যে যে এই ভ্যাকসিনের যে গোড়াপত্তন করেছেন ক্রিস্টিন ডস্টিন, যে চ্যারিটি ইনস্টিটিউট জার্মানের, যেটা হলো ফাদার অফ ইনস্টিটিউট ভ্যাকসিনের, যেখানে অ্যানথ্রাক্স, এই টিবি, টিউবারকুলোসিস মানে যক্ষা এবং এই কলেরার আবিষ্কার করেন, এবং ওখান থেকে কিন্তু নোবেল পুরস্কারও তারা পান এগুলো আবিষ্কার করে। এবং এই করোনা ভাইরাসের এই যে আদি পিতা বলতে তার আগের রূপটা যেটা অ্যানথ্রাক্স, সরি, সার্স আর মার্স ভাইরাস, ওটা আবিষ্কার করেছে ওরাই, এই এই চ্যারিটি ইনস্টিটিউট। এবং এই ভদ্রলোক বলেছেন যে অ্যাঙ্গেলা মার্কেল প্রথম বলছে তুমি, এবং আপনি লিখে রাখেন এই যে নামটা বললাম, এই নামটা হয়তো আগামী 2 থেকে 3 বছরের ভিতরে নোবেল পুরস্কার পাবেন এই ভদ্রলোক এবং তার গ্রুপ। লেখা রাখেন, আপনি লেখা রাখেন। এবং তাহলে ওই ভদ্রলোক বলেই দিয়েছেন অ্যাঙ্গেলা মার্কেলকে যে তুমি 2 বছরের আগে আমাকে জিজ্ঞাসা করো না। তো আমাদের যুক্তরাষ্ট্রের যে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি, তিনি হ্যাঁ, রাশিয়ার টিকা নিয়ে তো সংশয় প্রকাশ করেছেন। করেছেন। হ্যাঁ, এবং সেটা তো আপনার কথা, যে ওই যে এই যে বিভিন্ন ধাপ, বিভিন্ন যে মানগুলোর বিষয়, সবকিছু মিলেই হয়তো তিনি, তার বক্তব্যটা কি? এবং দেখেন সে কিন্তু অতি উচ্চমানের একজন বিশেষজ্ঞ, ইনফেকশাস ডিজিজের বিষয়ে অতি উচ্চমানের। উনি উনি যেহেতু একটা পোস্টে বসে আছেন, উনি যখন তার জ্ঞান গরিমা দিয়ে, অর্থাৎ তার নলেজ দিয়ে কথা বলেন, তখন তিনি রিয়েল কথা বলতে চান। আর যখন দেশ অথবা পজিশনের নিয়ে চিন্তা করেন, তখন একটু একটু আমি দেখেছি, এটা হলো আমি একজন সাধারণ মানুষ হিসাবে ধরি, আমি একজন বিজ্ঞানী হিসাবে ধরছি না, আমি একজন চিকিৎসা শাস্ত্রের লোক
ছাত্র হিসাবে বলছি না, আমি একজন টিচার শিক্ষক হিসাবে বলছি না, আমি যে সাধারণ, আমি যখন তাকে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো, যখন তাকে দেখি যে সে একজন উঁচু মানের, যে একজন সায়েন্টিস্ট, উচ্চমানের একজন ডক্টর, চিকিৎসা বিজ্ঞানী, সেই হিসাবে যখন কথা বলেন, চিন্তা করে, তখন কিন্তু ওনার মুখ দিয়ে ঠিক রিয়েল কথা বেরিয়ে আসে এবং তিনি সত্য কথা বলেন। আপনি দেখেন ওনার বক্তব্যের শেষেও লাইনে এমনি পলিটিক্যালি কিছু দুই একটা কথা থাকে, শেষের লাইনে কিন্তু বলা থাকে রিয়াল কথা। আপনি লক্ষ্য করেন উনি সবসময় শেষের দিকে বলেন, এটা যত সহজ অত না। কিছুদিন আগে, এই 2 দিন আগে বলেছে কি, যে ভ্যাকসিন সম্ভবত তৈরি করা সম্ভব হবে না, বলেছে না? WHO বলেছে। এবং এই যে সম্ভব না হতে পারে, সেই জন্য তারা কিন্তু কিছু ভুয়া বাতলিয়ে দিয়েছেন, যে ঘন ঘন হাত ধোয়া, মুখে মাস্ক রাখা, শারীরিক দূরত্ব বজায় রাখা, ইত্যাদি ইত্যাদি সেই সলিউশন দিয়েছেন, ওভাবে দিয়েছেন যে এভাবে চলতে হবে, ইয়া করতে হবে। এবং আসলে আসলে এই ভ্যাকসিন এটা তৈরি করা, দেখুন, এই আপনার আপনার কাছে উত্তর আছে, আমরা সাধারণ মানুষই জানি। আমরা যে ভ্যাকসিন, এই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেই, আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার পরে আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে, আমার সর্দি কাশি হয়েছে। এর অর্থ হলো যে আমাকে যে স্ট্রেনটার উপরে ভিত্তি করে ওটা তৈরি হয়েছে, এক্স্যাক্টলি ওটার থেকে মডিফাইড ভ্যারাইটিটা আমাকে হয়তো ক্যাচ করেছে, আমাকে আক্রান্ত করেছে। ফলে আমি ওটা যদিও আমাকে দিয়ে ওটার ইমিউনিটি তৈরি হয়েছে, আমার রেসপন্স হয়েছে, কিন্তু আমি অন্য একটু মিউটেট, অন্য একটু ভিন্ন ধারাটা দিয়ে আমি আক্রান্ত হয়েছি। ফলে আমাকে ওটা ঠেকানোর তো কাজ নেই। এখন আসেন, যেহেতু এই ভাইরাস দ্রুত চেঞ্জ হচ্ছে, এটা একটা ভয়াবহতা। এটার ভ্যাকসিন তৈরি করা খুব, যদি সায়েন্টিস্ট হয় সে বুঝতে হবে, বা চিকিৎসা বিজ্ঞানের সাথে, এটা এত সহজ হবে না। তারপরে যুক্তরাষ্ট্রের এখন কি অবস্থা সর্বশেষ ভ্যাকসিনের আবিষ্কারের বিষয়টা? যুক্তরাষ্ট্রের সব জায়গায়, এই যে যুক্তরাষ্ট্রের প্রায় চারটা কোম্পানি, ওই মডার্না, তারপর যে সমস্ত কিছু যারা করছে, দেখুন, যে যাই বলুক, মাইলেজ দেবে বলুক, এই পলিটিক্যাল মাইলেজ নেক আর অর্থনৈতিক মাইলেজ নেওয়ার জন্য কোম্পানিগুলো যাই চেষ্টা করুক, তারা তো এই ধাপটাকে এড়াতে পারবে না। তারা প্রয়োজনীয়, হ্যাঁ, একটা ভ্যাকসিন যদি বাজারে নামিয়ে দেয়, অর্থাৎ আপনার সেটা তো কার্যকরী হতে হবে। তার যদি 60% লোক কাজ না করে, অথবা 50% না করে, অথবা 30% না করে, তাহলে ভ্যাকসিন সেটা গ্রহণযোগ্য হবে না, তাই না? নাকি সেটাই। গ্রহণযোগ্য না। ভ্যাকসিন ভ্যাকসিন যদি এত সহজই হতো, মার্স ভাইরাসটা কিন্তু 2000, সার্স ভাইরাসটা 2003 সালে, মার্স ভাইরাসটা 2012 সালে, তো এই 13 সালে ইন্ট্রোডিউস হয়েছে, সেটাই কিন্তু এটারই খালি পরবর্তী রূপ, একটা সেকেন্ড স্টেজ। সামান্য কিছু পরিবর্তনে এটার দ্বিতীয় নাম দিয়েছে কোভিড-2, ওটা কোভিড-1। আর আপনি জানেন তো, সেই এই ভাইরাস কিন্তু, এই যে করোনা 1930 সালে ইন্ট্রোডিউস হয়, যে হাঁস মুরগির ভিতরে। 1940 সালে মানুষের দেহে দেখা দেয়, 1946 না 47-এ পত্র পত্রিকা জার্নালে প্রকাশিত হয়। সরি, সে জার্নাল 1968, 60, 67-68 দিকে জার্নালে প্রকাশিত হয়। তাহলে এই ভাইরাসটা ওই তখন হিউম্যান ভাইরাস হিসেবে যখন মানুষ হয়, তখন যখন হাঁস মুরগিতে হয়, তখন এটারে এই প্রথম দেখা দেয় হাঁস মুরগিতে, শুধু মানুষের যখন আসে তখন হিউম্যান করোনা ভাইরাস এটা হিসাবে চিহ্নিত হয়, সেটা অনেক আগে। তাহলে এটা দীর্ঘদিনের, তা আজও এই সার্স আর মার্স ভাইরাস তো রিসেন্টলি হয়েছে, সেটাও তো করে এই, এবং এই ভদ্রলোকের কথা বললাম, যে ক্যারিটি ইনস্টিটিউট জার্মানের, যেখান থেকে 9 জন নোবেল লরিয়েট, এবং যেখান থেকে এই যক্ষা, অ্যানথ্রাক্স এবং কলেরা জীবাণু আবিষ্কার করে, এবং তারা নোবেল পুরস্কার পান। এখন এখন যে জিনিসটা, এই আমাদের যে পলিটিক্যাল মাইলেজের জন্য, যখন ট্রাম্প আমাদের এই আমেরিকার কি বলে, যে আমেরিকার যে প্রেসিডেন্ট, এখনকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প, উনি যখন বললেন যে আমি ইলেকশনের আগে আমরা পেয়ে যাচ্ছি, তখন ওই দিক দিয়ে পুতিন সেটা
আপনি দেখেছেন, লক্ষ্য করেছেন, যখন চাঁদে চাঁদে যখন এই রাশিয়া ওই কুকুর পাঠায়, তারপরে আমেরিকা দ্রুত ওখানে গিয়ে মানুষ পাঠিয়ে বলেছে যে তার পা পা প্রথম পা মানুষের, অর্থাৎ কে কত মাইলেজ তাড়াতাড়ি নিতে পারবে। এখন আবার বলে সেই চাঁদে নাকি ওটা ভুয়া ছিল, হ্যাঁ, মানুষের পা রাখা আদৌ সম্ভব হয় নাই। হ্যাঁ, কতটুকু সত্য মিথ্যা জানি না। রিসেন্টলি আমি একটা আর্টিকেল পড়েছি, সেখানে বলে যে ওই আমেরিকা শুধু মাইলেজ নেওয়ার জন্য এই নানান বন্দি ফিকির করে ওটা করেছে ওটা, এবং সে নিয়েছে। যাই হোক, এটা হয়তো বা সত্যই চাঁদের মানুষ গিয়েছেন, কিন্তু আপনি দেখুন প্রতিযোগিতাটা কিভাবে, সবাই মাইলেজ নেওয়ার জন্য, অর্থাৎ পলিটিক্যাল মাইলেজ অথবা অর্থনৈতিক মাইলেজ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা ভিন্ন। এটা আমি আপনার গত কি যেন এই গত একটা আপনার প্রোগ্রামে আমি বলেছিলাম, সেটা একটা এই একটা ধানের চারা জাস্ট বিভিন্ন ধাপের বললাম, যে সেই ধানের চারা যদি বীজতলার থেকে ফসল ঘরে ওঠার জন্য যে ধাপগুলো থাকে, সেই ধাপগুলো হয়তো শ্রমিক দিয়া কাটার সময় আপনি অল্প সময় করতে পারেন, রোপণের সময় অল্প সময় করতে পারেন, কিন্তু এই কি বলে যে অন্যান্য ধাপগুলা কিন্তু চক্রটার তো আপনি সংকুচিত করতে পারবেন না। জীবন রাশিয়া তো চক্রটা অল্প সময়ের মধ্যে সেটা করে দেখাইলো। হ্যাঁ, রাশিয়া তো সেটা দেখাইলো। শোনেন, এখন আসুক ইয়াতে আসুক। আমি বলছি যে এই আপনার এই সঠিক মানে মানব জীবন আসুক এবং কতটুকু কার্যকারিতা আছে সেটা দেখা, সেটা যদি হয় ভালো। এই এগেন আমি আপনাকে বলছি, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনস্টিটিউট, যেখান থেকে মোস্টলি জার্মানের সেই ইনস্টিটিউট পৃথিবীর সমস্ত ভাইরাস ভ্যাকসিনের মানে মানে ফাদার অফ ইনস্টিটিউট বলা হয়, জনক বলা হয়, সেই ইনস্টিটিউটের ভদ্রলোক বললেন যে 2 বছর আগে দেওয়া যাবে না, চুপ করে বসে আছে। অ্যাঙ্গেলা মার্কেল তাকে জিজ্ঞাসা করছেন না। এর অর্থ হলো কি, সে ওই ভদ্রলোক কি দুনিয়ার খবর রাখেন না? আর যার পিসিআর আপনারা ব্যবহার করছেন, সেই রাশিয়া ব্যবহার করছে, সেই আমেরিকা ব্যবহার করছে, সেই বাংলাদেশ ব্যবহার করছে, সেই সারা পৃথিবী এই রিয়েল টাইম পিসিআর যেটাই একমাত্র গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য সেটা করেছে। তাহলে দেখেন, আপনি দেখছেন যে ফান্ডামেন্টালি যেটা বিজ্ঞানসম্মত, যেটা স্টাবলিশ, সেটাই কিন্তু যে ইনস্টিটিউট করেছে, সেই ইনস্টিটিউটের লোকই, যে ইনস্টিটিউট এই সার্স মার্স ভাইরাস আবিষ্কার করেছেন এবং চিহ্নিত করেছেন, এবং যে ইনস্টিটিউট রিয়েল পিসিআর এই করোনা ভাইরাসের জন্য করেছেন, সেই ইনস্টিটিউটের অধ্যাপকই এবং সেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেই ভদ্রলোকই বলছেন, ক্রিশ্চিয়ান ডস্টিন তার ওনার নাম, তিনি বলেছেন 2 বছর পরে আসছে না, তাহলে আপনারা অপেক্ষা করতে হবে। আপনার এই গত এই আপনার এক প্রোগ্রামে আমি বলেছিলাম, আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে কতদিনে ভাইরাস। আমি আপনাকে একটু কম করে হয়তো একটু বলেছি যে আগামী বছরের হয়তো মাঝে অথবা শেষের দিকে আসতে পারে। এটা যদি আমরা সৌভাগ্যবান হই, যদি আমাদের সায়েন্টিস্টরা সঠিকভাবে কাজ করেন, এবং এবং যদি বা এই ভাইরাস তার গতিবিধিটারে অতি দ্রুত চেঞ্জ না করেন, তাহলে আমরা যেই ধাপে কাজ করছি সেই ধাপটা হয়তো শেষ পর্যায়ে গিয়ে আমাদের কার্যকরী হবে। না হলে আবার নতুন যদি চেঞ্জ হয়ে যায় ধাপটা, তাহলে আমাদেরকে সেই ধাপের উপরে করতে হবে। তাহলে আমি সব ধাপ, এটা তো হ্যাঁ ইকবাল ভাই, সেটা তো বহুরূপী, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রূপে এই করোনাকে দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে এক দেশের যে ভ্যাকসিনটা অন্য দেশে কতটুকু কার্যকর হবে, বা দেশ ভেদে অঞ্চল ভেদে তখন কি হবে, এটা সাধারণ মানুষের প্রশ্নই হতে পারে। এখন এখন কি আপনি কি শুনেছেন যে ভ্যাকসিন দোকানে দোকানের ভিন্নতা আছে, ভ্যাকসিন বাড়ি বাড়ি ভিন্নতা আছে, এই রিজন ভিন্নতা আছে, খুব রেয়ারলি কম। কিন্তু এখানকার ভ্যাকসিন আর এখানকার যে করোনা যে রূপ, যে সিমটমটা দেখা যাচ্ছে, যে রূপে মানুষকে যেভাবে আক্রান্ত করছে অন্য দেশে, বাংলাদেশে, মিডল ইস্টে, সেটা তো এখন এটা বলতে পারেন যে বিজ্ঞানীরা
যে সিমটম সাইন সিমটম গুলা বা যে মিউটেশন রূপটা এই টিল টুডে আছে সেইগুলাকে অ্যাকোমোডেট করতে পারে, সেগুলাকে অ্যাকনলেজ করে ভ্যাকসিন তৈরি করতে পারে, এইটার সম্ভাবনা আছে। হয়তো এটা তবে দুইয়ের অধিক যদি ইয়া থাকে, চেঞ্জ থাকে, তাহলে ভ্যাকসিনকে ইয়া করা, একটা সিঙ্গেল রোজা এনে তাকে তৈরি করা, এটা কিন্তু হার্ড, এটা কিন্তু খুবই কমপ্লেক্স। এই জন্য তারপরে যে নমুনাগুলা, যে মিউটেশন, যে ধাপগুলো আছে, হুম, আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে একটা মাইল্ড, একটা সিভিয়ার। এটা হুম, হয়তো দুটা জেনেছি। হ্যাঁ, এখনটা বলে যে ইয়া ছাড়া এসিমটোমেটিক ইয়া হচ্ছে, বরাবর হয়ে যাচ্ছে, তারপর দ্রুত ছড়াচ্ছে, হয়তো মৃত্যুর হার কমাচ্ছে। এটা আবার কোন ধাপ? এটা যদি তৃতীয় ধাপ হয়, তৃতীয় রূপ হয়, তাহলে আমাদের তিনটা রূপ জেনে গেলাম। তিনটা রূপকে অ্যাকোমোডেট করে, যদি তিনটা রূপকে সিনক্রোনাইজ করে যদি আমরা একটা কমন ভ্যাকসিন তৈরি করতে পারি, তাহলে হয়তো তিনটাকে একসাথে দেওয়া সম্ভব হবে কিনা, এটা বিজ্ঞানীরা সেটা মাথায় হয়তো রাখবেন, যেহেতু এটা এসে গেছে, এটা অ্যাকনোলজি চলে আসছে। কিন্তু ইয়া হবে, ভয়ের বিষয় হয়েছে, যদি এটা আবার 6 মাস পরে, 4 মাস পরে হুম, হুম, নতুন হুম। রূপ নিচ্ছে, তাহলে সেটার জন্য কি হবে? আপনি তখন কি বাজারে হবে? ভ্যাকসিন চলে আসলো, বাজারে ভ্যাকসিন চলে আসলো, তাহলে তো নতুন রূপে দিলে কাজ হবে না তো। জি, ইভেন ইভেন 10% কাজ হবে না হয়তোবা, যদি নতুন রূপ চলে আসে। অন্য তো রূপ বলা ধারণ করে যদি। অন্য রূপ ধারণ করে, হ্যাঁ, সেই আ ক্ষেত্রে ইকবাল ভাই, এই যে বিষয়টা বললেন, ভ্যাকসিনের কথা বললেন, ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে প্রতিযোগিতা চলছে, কে কত আগে আবিষ্কার করবে, সেই বিষয় নিয়ে। কিন্তু এই যে করোনার আসলে ওষুধের বিষয়টা নিয়ে কোনো প্রতিযোগিতা আছে কিনা বা আবিষ্কারের কোনো বিষয় আছে কিনা? কারণ এখনো তো দেখুন, আমরা জানি যে সুনির্দিষ্ট কোনো ওষুধ এখন পর্যন্ত যে আশা, প্রয়োগ করে করোনাকে সারানোর, সেই বিষয়টা তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন, সার্স আর মার্স ভাইরাসে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হতো, সে সমস্ত ওষুধগুলো এখন যেগুলো, এগুলো একটা সঠিক কার্যকরী এই ক্ষেত্রে না। আর ভাইরাসের উপরে আপনার যেমন, এই যে ভাইরাসের উপরে কোনো সরি, এই ইয়াস ভাইরাস, ভাইরাসের উপরে আপনার যে এই কোনো অ্যান্টিবায়োটিকের কাজ নেই। আমরা যে সমস্ত অ্যান্টিবায়োটিক গুলা এখন ব্যবহার করছি, আমরা সাধারণত ওটা করি যে সুপার ইনফেকশন, যাতে সেকেন্ডারি কোনো ইফেক্ট না হয়, ইনফেক্ট হয়ে ব্যাকটেরিয়াল কোনো প্রবলেম না হলে, সেটার জন্য জাস্ট আমরা একটা দিয়ে রাখি, বা একটা পর্যায়ে যখন তার শ্বাসকষ্ট হয়ে তার এই সাইটোক্রোম সিনড্রোম, বা যেটা বলে যে ইমিউন, যে প্রবলেম, ইমিউন কম্প্রোমাইজ হয়ে ইমিউনিটি তার হয়, ফল করে, ফলে হুম, তার সমস্ত অর্গানগুলোর ভিতরে ইনফ্লামেশন দেখা দেয়, কিডনিতে, লাংসে, তারপরে তার এই ব্লাড ভেসেলে, নানান ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে তখন আমরা ওগুলোর জন্য, যেমন এই যে কিছুদিন আগে শুনলেন যে এই ডেক্সট্রামিথাসন, হ্যাঁ, ওটা ওটা একটা ড্রাগ। এই ড্রাগ কিন্তু এটার জন্য না, এটা হলো ওটার কারণে যে ইনফ্লামেশন হয়েছে, যে এই ইমিউনো ইমিউনো সাপ্রেশন হচ্ছে, ইমিউনিটিটার ইনফ্লামেশন হচ্ছে, সেটারে সাপ্রেস করার জন্য এই আপনার সেই ডেক্সট্রামিথাসন দিচ্ছে। তা এটা করোনার জন্য না, করোনার ইফেক্টের জন্য কি হয়েছে মানে এখন মানে আপনি, করোনার জন্য কোনো ওষুধ আছে কিনা? করোনার জন্য যে পরিমাণ আমরা চিন্তা করতে হচ্ছে, যে এই জীবাণুটা, এই ভাইরাসটা সেলে ঢোকার জন্য একটা রিসেপ্টরের সাথে বাইন্ড হয়ে ঢোকে, এবং সেই রিসেপ্টরে অতি আগে যে ড্রাগটা কাজ করত, সেই ড্রাগ কিন্তু তেমন একটা এই ক্ষেত্রে ফলপ্রসূ না। তাহলে তাহলে আপনি দেখেন, এই যে এই বাজারে যে ড্রাগগুলো আছে, সেগুলো তো 10 বছর আগে আবিষ্কার হয়েছে, 15 বছর আগে আবিষ্কার হয়েছে। তাহলে এই আপনি কিছুক্ষণ আগে বললেন যে 5 লক্ষ লোক, কত লক্ষ লোক টোটাল মারা গেল পৃথিবীতে? পৃথিবীতে তো মারা গিয়েছে হলো। হ্যাঁ, এই পৃথিবীতে প্রায় এই মৃত্যু হয়েছে প্রায় 71 লাখ, 71, সরি, পৃথিবীতে মারা গেছে এই 7,47,000 7 লাখ, 298। 7,51,500 7 লাখ, হ্যাঁ। ইয়াতে যে মৃত্যু হয়েছে, 7 লাখ, 7.5 লাখ হুম, মৃত্যু হুম, হয়েছে। প্রায়। তাহলে এই মৃত্যুর টোলটা, যে ড্রাগ গুলা বাজারে আসে, যদি হতো, তাহলে এই মৃত্যুর টোলটা হয় কেন? এখনো কোনো কার্যকরী কোনো ওষুধ আমি নেই। যে বিষয়টা বললাম যে এই ওষুধ আবিষ্কারের জন্য কতটুকু আহ, ওষুধ ওষুধ এই ক্ষেত্রে হয়তো হয়তো এই সমস্যাটা হয়েছে কি, ও যদি এইভাবে চেঞ্জ করে, ও এই ওর যে চার কি বলে, যে আপনি যে দেখেন যে কদম ফুলের মতো যে স্পাইক গুলা ওর, হ্যাঁ, ওর
এই যে প্রোটিনের ওর কি বলে এস স্পাইক, তারপরে এম স্পাইক, নানান ধরনের চারটা হলো বিশেষ, তবে স্পাইকটা হলো সবচেয়ে মারাত্মক। সে তার চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে যে আপনি একটা টার্গেটের জন্য করলেন, সে টার্গেট যদি সে চেঞ্জ করে ফেলে, তাহলে আপনি ওখানে কার্যকারিতা হওয়ার সম্ভাবনা খুব কম। এই নতুন হলো। ভাবে ওষুধ আবিষ্কারের কোনো প্রচেষ্টা চলছে কিনা? আমরা তো ভ্যাকসিনের কথাটাই বেশি শুনি আর কি। হ্যাঁ, ড্রাগ এইভাবে আবিষ্কার হতে চলছে কিনা সেটা এই মাত্রায় বাজারে সেটা চাও নেই। তবে পুরনো ড্রাগ গুলোকে হুম। এই মার্কেটাইজ করার জন্য মাঝে মাঝে দেখেন যে একেবারে বোম ফাটানোর মতো কথা বলছে, যে এই ড্রাগ কাজ করছে, ওই ড্রাগ কাজ করছে, এই নতুন কিছু এসে গেছে। ইভেন বাংলাদেশের আমি পত্রিকায় দেখেছি যে মনে হয় যেন এই করোনার সেফ ড্রাগ চলে আসছে, লাইফ সেভিং ড্রাগ, মানে করোনার একেবারে গেমলিং বল মানে ড্রাগ চলে আসছে। আসলে ওগুলা সত্যিকার অর্থে দেখেন, এই যে কি যেন রেমডেসিভির যে ড্রাগ, সেটার জন্য এই বাংলাদেশে একেবারে ইভেন প্রধানমন্ত্রীর যে আমাদের স্বাস্থ্য অ্যাডভাইজার যে অধ্যাপক, উনি তো দেখলাম যে লেকচার দিলেন, পরে শেষে গিয়ে উনি বাধ্য হয়েছেন কথা বলতে। ওটার যে শেষের 2 লাইনে দেখেন ওই তার পত্রিকায় লেখার ভিতরে ও সেখানে বলেছে এটা তেমন একটা ইয়ান এই ডাক্তার আব্দুল্লাহ। হ্যাঁ, ওটা কি হয়েছে জানেন? হুম। ওই ড্রাগ দিতে হবে আপনাকে হসপিটালে স্পেশালাইজড কন্ডিশন, আপনি নরমাল করতে পারবেন না। এবং ওই ড্রাগ হাইলি এক্সপেন্সিভ, যেটা আপনার মতো দরিদ্র লোকও দিতে পারবে না। হ্যাঁ, আমার মতো দরিদ্র লোককে দিতে পারবে না, সাধারণ মানুষ দিতে পারবে না। আর সেটা ক্রিটিক্যাল মুভমেন্টে স্পেশালাইজড কন্ডিশনে, ওই কন্ডিশনে আপনি যাবেনই বা কেন? বা ওই কন্ডিশনে ওটা দিয়ে ওটা এবং কার্যকারিতা ততটুকু নাই না, তাহলে এত ঘটা করে ওই ড্রাগ আবিষ্কার করা কি? আবার দেখুন, ওই ড্রাগটা হলো একমাত্র কোম্পানির মালিক হলো আমেরিকান। সে সমস্ত দেশকে বিক্রি করার জন্য ওটা একটা চাউর হচ্ছে, মানে পলিটিক্যাল মাইলেজ তো বটেই, ওটার থেকে পয়সার মাইলেজটা বেশি, পয়সা কামানোর মাইলেজটা বেশি। সুতরাং এই এটাই আমি এ পর্যন্ত, আমি একজন বিজ্ঞানী হিসাবে আমি একে বলছি, এই যে আপনাকে যে ধাপগুলো বললাম, আমার হয়তো সাধারণ মানুষরা যারা আমাদের এই যারা ভ্যাকসিনের ধাপগুলা মানে সম্বন্ধে ধারণা ছিল না, বা আমি এই জন্য ধাপগুলাকে একটু সহজ অল্প কথা বোঝাইতে চেষ্টা করেছি। এই ধাপগুলো সমাধান করার জন্য অ্যাটলিস্ট একটা ইনস্টিটিউট অথবা একটা ল্যাবকে, তাকে কমপক্ষে, অথবা একটা প্রতিষ্ঠানকে কমপক্ষে 2 থেকে 2.5 বছর সময় নিতে হবে, না হলে পুরা ধাপটা অ্যাকুমুলেট করা হবে না। আর এই 2 বছরের ভিতরে যদি ভ্যাকসিন আবার ভাইরাস তার রূপ চেঞ্জ করে, বহুরূপী হয়, তাহলে ওই গবেষণা যে কোত্থেকে কোন ধাপের চেয়ে কত মানে আবার নতুন করে শুরু করতে হবে তাইলে সেক্ষেত্রে। সেই এ হলো সময়, এ হলো এই জন্য এই বহুরূপীর ধরা বড় কঠিন। বহুরূপী ভাইরাসকে ধরা বড় কঠিন। যদি ওয়ান স্টেট একটা একটা স্ট্রেট ফরওয়ার্ড যদি একটা সিস্টেম হয় সেটাকে। তবে একটা কথা হলো কি, আমি আপনাকে আশার বাণী শোনাচ্ছি, এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়ার সময় আপনার এই যখন ওহি শেষ হয়ে আসে, যে শেষের দিকে ওহি যখন জিব্রাইল ওহি বন্ধ করে মানে সমাপ্তির একটা ইঙ্গিত দিয়েছেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে হয়তো তিনি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবেন না। তখন তিনি প্রচন্ড, মানে একদিন প্রচন্ড পেরেশান হইয়া, মানে ইয়া করতেছিলেন, আল্লাহর দরবারে ইয়া করতেছেন, এবং তার ইয়া দিয়ে অশ্রু অশ্রু মোবারক পরে দাড়ি দিয়ে পরে ভিজে তার টপ টপ করে পড়ছে আর ব্যতিব্যস্ত। তখন সাহাবীরা কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কি নিকটবর্তী কোনো যুদ্ধ আছে? কারণ মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় যুদ্ধ হতো, তখন কিন্তু তিনি চিন্তা করতেন এবং ইয়া করতেন, তিনি একটু পেরেশান থাকতেন। তখন তারা বলে, না, যুদ্ধের থেকে বেশি কি হলো? বলল যে আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আমার ইয়ার অ্যাবসেন্সে যেন এই দুনিয়াতে যেন আমার উম্মতকে, বা এই পৃথিবীতে আমার উম্মতকে যেন আল্লাহ তাআলা আগে যে নবী রাসূলদের যে উম্মতেরা খারাপ করছে বা অনুসারীরা খারাপ করেছে বলে তাদের আল্লাহ গজব বাল্লা দিয়ে সমস্ত ধ্বংস করে দেয়, একেবারে নিপাত করে দেয় টোটাল জনসংখ্যা। সেই লূত আলাইহিস সালাম বলেন, সেই নূহ আলাইহিস সালাম বলেন, সেই মূসা আলাইহিস সালাম বলেন, দেখেন তার অনুসারীদের সমস্ত বিভিন্ন ইয়া দিয়ে একেবারে নিপাত করে দিয়েছে, মুষ্টিমেয় কয়েকজন ছাড়া সমস্ত। তারপর জিবরাইল আলাইহিস সালাম নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন আপনার দোয়া কবুল করেছে।
যে যেন ধ্বংস করে না দেয়। তারপরে সাহাবীরা বললেন, হে মোহাম্মদ আরো কিছু আছে, হে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু আছে? বলে হ্যাঁ। দ্বিতীয়বার বললেন যে আমি বলছি যে আমার এই উম্মত যেন আমার অ্যাবসেন্সে যে এমন কোন রোগ বালাই দিও না যে রোগ বালাইতে সমস্ত হয়ে যাবে, মানে ওয়াশ আউট হয়ে যাবে, সমস্ত ধ্বংস হয়ে যাবে। তুমি তারপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা জানালো, হে মোহাম্মদ আল্লাহ তাআলা তোমার এই দোয়া কবুল করেছে। বলছে যে যেই রোগ দিবেন আল্লাহ সেই রোগের নাকি ওষুধ পৃথিবীতে আছে বা তার তার সেটা। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এক্সকিউজ মি বোঝা যাচ্ছে যদি কোনো রকম আমাদের বালাই বা রোগ থাকে তার প্রতিকার আছে, সেটা হয়তো আমরা আমাদের জ্ঞান বিজ্ঞান মনোনয়নের মাধ্যমে হাঁটিয়ে সেটা উদ্ধার করতে পারবো। তারপরে ওই সময় আরেকটা কথা বলে রাখি, এটা হয়তো এটার সাথে না, অন্য রাসূলুল্লাহ সাল্লাম তারপরও পেরেশান ছিলেন। তখন এই সাহাবীরা জিজ্ঞাসা করতে, হুজুর হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনি এখনো তো ব্যতিব্যস্ত। বলে আমি ব্যতিব্যস্ত আছি আরো আরো বড় ভয়াবহ কথা, যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আমার অ্যাবসেন্সে যেন ফিতনা ফিসাদে মানুষ যে তার মানে সত্য নিয়ে বাড়াবাড়ি করা অথবা কোনো সাধারণ কথা নিয়ে দ্বন্দ্ব করা, গোত্রে গোত্রে দ্বন্দ্ব করা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা, বাড়ি বাড়ি দ্বন্দ্ব করা, আত্মীয় আত্মীয় দ্বন্দ্ব করা, গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব করা, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব করা, এই ফিতনা ফিসাদ আমি দেখছি আমার ওফাত যাওয়ার পরে আমার পরবর্তী তাদের ভিতরে এটা বেড়ে যাবে। আমি আল্লাহ তাআলার সাথে বলছিলাম যে ফিতনা উঠায় দেওয়ার জন্য, যে এই ফিতনা যেন না থাকে আমার উম্মতের ভিতরে। তখন আর ইয়া কি যেন এই জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনার এই দোয়া কবুল করেনি। তখন তো রাসূলুল্লাহ অস্থির আছেন, এই কারণে রাসূলুল্লাহ বেশি অস্থির আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির আছেন। তখন তখন তা বলে কি হবে? সাহাবীরা বলল, তাহলে আপনার এটা যদি না হয়, জিবরাইল এসে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আপনি জানাই দেন আপনার উম্মতকে, আপনার সাহাবীদের যে প্রত্যেক মানুষের দুইটা কান, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ সব দিয়েছে। এগুলো দিয়ে দেখে বুঝে শুনে এই তারপরে সেটাকে কন্ট্রোল আনবে, কিন্তু মুখ দিয়েছে একটা, কথা কম, কথা কম, কথা কর্মের থেকে নানান সমন্বয়ের ভিতরে হাফ কথা বলছে। যত কথা চট করে বলে ফেলবে ততই ফিতনা বেড়ে যাবে। এই সেই ফিতনা, এই সেই ফিতনা। কোন ফিতনা বুঝলেন এখন? যে চট করে বলে আমার মেয়েকে ইনজেকশন দিয়েছি 1 মাস পরে বেড়ে যাবে, পুতিন বলে ফেললো। ও বলল এই কি বলে যেন এই ট্রাম্প সাহেব বললেন যে আমাদের প্রেসিডেন্ট, উনি বললেন যে আমি ইলেকশনের আগেই আপনারা পেয়ে যাবেন, জনগণের হাতে পৌঁছে যাবে, আমেরিকান পিপল সেভ হয়ে যাবে ইলেকশনে। তাহলে এগুলো এই যে বলছে 2 হাত, 2 চোখ, মাথা এবং পা আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত সমন্বয় করে সাধন করে, এবং কথা বলছে অর্ধেক, অর্ধেক বুঝ, সমস্ত সমন্বয় করে খামোশ এবং চিন্তা করে কথা, এবং কথা বলতে হয় অর্ধেক। এই জন্যই দেখেন জার্মানের সেই বৈজ্ঞানিক, যেটা সে আতুরঘর মানে বলে এই ভ্যাকসিনের আতুরঘর, সে আতুরঘরের এই সমস্ত সে আবিষ্কার করলো, যে পিসিআর আপনারা ব্যবহার করছেন, যেই সমস্ত কিছু মার্চ করে আবিষ্কার করেছে, সে বলেছে 2 বছর পরে সে কোনো কথা বলছে না। জার্মান থেকে শুনছেন এখনো পর্যন্ত, আবার বলছি, জার্মান থেকে শুনেছেন যে আগামীকাল বেড়ে যাচ্ছে, 6 মাস পরে বেড়ে যাচ্ছে, 3 মাস, শুনছেন না কেন? অথচ সেই প্রতিষ্ঠান হলো পৃথিবীর বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান। ধন্যবাদ জিবরাল ভাই, আমাদের সময় একবারে শেষ। এখন শুনে এই আমাদের সর্বোপরি তারপরেও আমাদের চিন্তা করতে হবে যে এত কিছুর ভিতরেও আমাদের এই যে এই রোগ থেকে বা এই ভ্যাকসিন থেকে বলতে হবে যে কিভাবে পরিত্রাণ পাওয়ার। হয়তো এটার থেকে, যেহেতু এটা সরাসরি কোনো ওষুধ নেই, ডাইরেক্ট কোনো এটার কোনো ব্যবস্থা নেই, এটা থেকে প্রিভেনশন, এটার থেকে দূরে থেকে যেভাবে দৌড়াবে তার থেকে 1 পা আগে দৌড়াতে হবে। অর্থাৎ আপনাকে যে যেমন হাত দেওয়া বলেছেন, ঠিক আছে, বারবার হাত দেবেন, বাইরে থেকে এসে চোখে মুখে নাকে এই টি-শেপ, যেটা এই নাকে মুখে হাত দেবেন না। তারপরে আপনি মাস্ক পরবেন, সেই মাস্ক সেই মাস্ক ব্যবহার যেন কন্টামিনেটেড না হয়, এবং মাস্ক যেন কোনো যে দেশের হোক গভর্নমেন্ট অথবা অথরিটি যেন একটা সহজ সুলভ মূল্যে জনগণের হাতে পৌঁছে দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। এবং যে মাস্ক দিয়ে এটা প্রিভেন্ট করা যায়, সেই রকম মাস্ক যেন
প্রোভাইড করে সব অথরিটি। তারপরে হলো এই ইয়ে যে আপনি প্রয়োজনের তাগিদ না হলে বাইরে যাবেন না, আর যদি প্রয়োজন হয় যাবে, যেহেতু অর্থনীতির চাকা ঘুরাতে হবে সুতরাং বাইরে যেতেই হবে। সুতরাং সেই ডিস্টেন্সটা বজায় রেখে, যেমন হোটেল আপনি নিজে বললেন যে রেস্টুরেন্ট এখন বাইরে চেয়ার বসিয়ে তারা ইয়া করছে, এই যে মানুষের সাথে ইয়া করে। আজকাল আমেরিকাতে দেখি যে হ্যান্ডশেক না করে মনে হয় যেন আমরা অনেক সময় বলি যে দুধ জাত, এরকম অর্থাৎ বাংলায় বলে আর কি, হ্যাঁ, বলি যে এই সরে যা, এরকম এর অর্থ হলে এইভাবে দিচ্ছে। এর অর্থ আহ, আমি যেহেতু একেবারে গ্রামীণ ভাষায় বললাম যে কথাটা, যে ওটা দিয়ে এটাই হয়েছে এখন কাস্টম, এটাই হয়েছে মানুষের সাথে সৌহার্দ্য বিনিময়ের পথ, হ্যাঁ, যেখানে হ্যান্ডশেক উঠে গেছে। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই যেন যেটা হলো যে কথা কাজে সেটার সাথে মানে আপনি যেটাই চিন্তা করেন সেটা কর্মে মানে সফল ঘটানো, যেটা। আর যারা বেশি ভালো কাজ করে তারা কম কথা বলে, আল্লাহ তাআলা সেই রাসূলুল্লাহর কথাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কম বলতে হবে। ধন্যবাদ ইকবাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুক এবং সবাই ভালো থাকুক, এবং আমরা যেন এই ভ্যাকসিনের সঠিক মোকাবেলা করতে পারি। আমাদের বিশ্ব জনগোষ্ঠী, স্পেশালি আমাদের বাংলাদেশের মানুষ যেন আমরা এই এই প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাই। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। তা ভালো থাকেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনার ভালো থাকুন।